ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত ৩ জেলা আজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুর্গতদের ত্রাণ বিতরণ করবেন পটুয়াখালীতে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.4। উৎপত্তিস্থল মিয়ানমার। এবং নরসিংদীতে এবার হত্যাকাণ্ডের শিকার সাবেক ইউপি চেয়ারম্যান। কয়েকদিনের ব্যবধানে 2 রাজনৈতিক খুনে শঙ্কিত এলাকাবাসী। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন। দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, তিনি বেলা 11টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হবেন। দুর্যোগ কবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন শেষে দুপুর 12টা 20 মিনিটে কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিশ্ববিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহিরউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 2000 দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এরপর তিনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এখানে তিনি ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলা বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিবেন। যুদ্ধ সংঘাত মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ পৃথিবী ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানিয়েছেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এদেশে শান্তিরক্ষীরা দক্ষতা ও সুনামের সাথে বিভিন্ন দেশে কাজ করে। কাউসার আমাদের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এ সময় তিনি বলেন, শান্তি বজায় রাখতে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠেছে। তবে অতীতের তুলনায় শান্তিরক্ষা বেশি চ্যালেঞ্জিং হওয়ায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছে সরকার। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে বাড়ছে নতুন নতুন হুমকি। ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তাই শান্তিরক্ষা মিশনসমূহ উন্নত প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ সংঘাত মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয় জানিয়ে সরকার প্রধান যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ পৃথিবী ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানান। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। সরকার প্রধান বলেন, শান্তিরক্ষী বাহিনীতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গৌরবের সাথে কাজ করছে বাংলাদেশের সদস্যরা। এর ফলে আরও বেশি নারী শান্তিরক্ষী প্রেরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বড় অংশ জুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 450 কিলোমিটার দূরে মিয়ানমারের মাওলাইকে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6। ভারতের ন্যাশনাল সেন্টারে ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মিয়ানমারের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টা 43 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 110 কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। সিলেট নগরের নয় সড়ক এলাকার বাসিন্দা মনসুর উদ্দিন বলেন, তার বাসা ৩য় তলায়, ঘরে তিনি ও তার স্ত্রী ছিলেন। ভূমিকম্প অনুভূত হওয়ার পর তারা নিচে নেমে যান। নানা ষড়যন্ত্রের মধ্যে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপির আন্দোলন গিয়ে ঠেকেছে লিফলেট বিতরণে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক 2 বাহিনীর প্রধান সম্পর্কে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, অপরাধ অনুযায়ী শাস্তি পেতে হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে যতটা করেছে উপজেলা নির্বাচন সফল করার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নানান ষড়যন্ত্রের মধ্যেও অবাধ সুষ্ঠু পরিবেশে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। সারা দেশে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত এই নির্বাচনে প্রাণহানির কোনো খবর নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপির গলাবাজি বেড়ে গেছে, তাদের আন্দোলন এখন লিফলেট বিতরণে গিয়ে ঠেকেছে। ব্যর্থতার কারণে তারা আসলেই হতাশ এবং ক্লান্ত। কর্মীদের চাঙ্গা করার জন্য তারা সর্বশেষ যে কর্মসূচি সেটা দেখলাম লিফলেট বিতরণ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি ও সেনা প্রধান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, অপরাধ অনুযায়ী শাস্তি পেতে হবে। সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদী সদর উপজেলা মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েকদিন আগে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। কয়েকদিনের ব্যবধানে 2 রাজনীতিবিদদের হত্যাকাণ্ডে শঙ্কা জেগেছে এলাকাবাসীর মাঝে। হৃদয় সরকারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মেহেরপাড়ার ভগীরথপুর এলাকার শাহী ঈদগাহর সামনে এই ঘটনা ঘটে। যে ঘটনাটা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। এভাবে ঘটতে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কে থাকবে, তারা দলের জন্য কাজ করতে পারবে না। আমরা মাহবুব ভাইয়ের হত্যার বিচার চাই। কথা বলতেছে, কথা বলা সেই পরে কমপ্লেট মারছি, রাশিবাগতে পারি কমপ্লেট মারছি, গুলি করছি সবাই। আমার বাবু বেড়ে গুলি লাগছে, ওরা বেরো গুলি লাগছে। আমরা এই জায়গায় ওই চিবা ছিল, চিবার মাছ বেড়াইছি। আমরা খালি ঘুমাইছি যে ভাই মারতেছে, ভাই মারতেছে, ভাই মারতেছে। এর আগে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় গেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কয়েকদিনের ব্যবধানে 2 জন রাজনীতিবিদদের হত্যাকাণ্ডে শঙ্কিত এই জেলার মানুষ। প্রচুর রক্তক্ষরণের কারণে পরে আমরা দেখলাম তার জীবনের কোনো চিহ্ন না পাওয়ার কারণে আমরা তার ইসিজি করা। ইসিজিতে তাকে আসলে দেখা গেছে তার সে মারা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং দ্রুত আসামিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। নির্বাচন ঘিরে এই 2 হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা স্থানীয় রাজনীতিবিদদের। এই 2 হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ।
বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারক্রাফট তৈরির প্রতিষ্ঠান এয়ারবাস থেকে যাত্রীবাহী এয়ারক্রাফট কেনার ইঙ্গিত দিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শফিউল আজিম। বুধবার এক এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের এটিজেবির সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিদায় এমডি বলেন, এয়ারবাস ফ্লাইট কেনার জন্য 2টা প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব মূল্যায়ন শেষে নেগোসিয়েশন চলছে। আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। এয়ারবাস এবং বোয়িং থেকে এয়ারক্রাফট কেনার বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আসে। এর আগে কঠিন শর্ত, ডলার সংকট ও লসের অঙ্ক ভারী হবার আশঙ্কায় এয়ারক্রাফট কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে শর্ত শিথিল হওয়ায় এয়ারবাসের দেয়া 2 প্রস্তাব মূল্যায়ন ও পর্যালোচনা শেষে এয়ারবাস থেকে 2টি এয়ারক্রাফট কেনার সিদ্ধান্তে আগাচ্ছে বিমান। শেষ কর্মদিবসে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সাথে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে পরিষ্কার করেন। এয়ারবাসের যে বিষয়গুলা আপনার তারা আগের যে অফারে ছিল, পরবর্তীতে তারা যে অফারটা দিয়েছে এখানে অনেক ভালো কিছু আপনার বেটার ছিল, যেগুলো আগে আমাদের জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যেটা আমাদের জন্য খুব পজিটিভ হয় না। সেক্ষেত্রে এরা কম্পিটিশন তো যেহেতু তারাও মনে করেছে যে আমরা কম্পিটিশনে টিকতে গেলে আমাদেরকে হয়তো আরও ভালো অফার দিতে হবে। আমরা আশা করি সামনে আমরা আরও ভালো পাবো 2 পক্ষকে নিলে। তিনি বলেন, যে কোনো সময় যে কোনো কোম্পানির এয়ারক্রাফট খারাপ পারফর্ম করতে পারে, তখন যেন রিস্ক না হয় সে কারণে ডাইভার্সিফাইয়ের কথা ভাবছে তারা। তারা আমাদের একেবারেই খুব ট্রাস্টেড পার্টনার এবং আমরা প্রায় প্রতি মাসেই আমাদের সাথে বোয়িং টপ ম্যানেজমেন্টে দেখা হচ্ছে এবং তারা এটাও মনে রাখতে হবে বোয়িং যেহেতু আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, মেইনটেনেন্স সাপোর্ট দিচ্ছে, সুতরাং এবং বোয়িংকে আমরা অনেকগুলো এয়ারক্রাফটের কিস্তি নিয়মিত পরিশোধ করছি, সুতরাং বোয়িংয়ের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। বোয়িংয়ের প্লেন বিক্রির প্রস্তাব নিয়ে তিনি বলেন, বোয়িংয়ের সঙ্গে বিমানের দীর্ঘদিনের ভালো সম্পর্ক, শুধু প্লেন বেচাকেনার সম্পর্ক নয়, তাদের টেকনিক্যাল সাপোর্ট ও ক্রেডিট ফ্যাসিলিটি ভালো বলেও উল্লেখ করেন এমডি। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আমরা সবসময় আপনাকে পাবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁয়াকে। পৃথক এক প্রজ্ঞাপনে শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে ইসির নতুন সচিব করা হয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলা প্রসঙ্গ। পটুয়াখালী কলাপাড়া উপজেলার আলীপুরের বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান লিটন বিশ্বাসের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার আলীপুর 3 পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন বিশ্বাস বাকেরগঞ্জ উপজেলার কালেরকাঠি গ্রামের বাসিন্দা তারেক শরীফ বিশ্বাসের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ পটুয়াখালী লাইনম্যান গ্রেড 1 কুয়াকাটা পল্লী বিদ্যুতের জোনে কর্মরত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কারিগরি সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার তাহারিম হোসেন সীমান্ত। তাই মির্জাপুর সদরে সাবেক সাংসদ মহরুম মোহাম্মদ একাব্বর হোসেনের নিজ বাসভবনে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপে এক নির্বাচনী প্রচারণায় কারিগরি সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে উক্ত মত বিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে মেলার আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ চাষা মেলা ফুড ভিলেজে মেলাটি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা ফারহানা কিবরিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাবা সালমা ওসমান লিপি। আন্তর্জাতিক সংবাদ। আনুষ্ঠানিকভাবে ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। ইতিমধ্যেই জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে প্রায় 144টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। আর এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকান এবং এশিয়ান দেশও রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশই, অস্ট্রেলিয়া, জাপান কিংবা দক্ষিণ কোরিয়া এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। এএফপি জানায়, স্পেনের মুখপাত্র পিলার
আল-ঘুরিয়া বলেছেন, মন্ত্রিসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মূল উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা। অপার বিনিয়োগের সম্ভাবনা জাগিয়ে শেষ হলো বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার 2024 3 দিন ব্যাপী মেলার আয়োজন করেছে। উক্ত আয়োজনের সঞ্চালক রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্টের সিইও আবাসন খাতে প্রবাসী বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রিলায়েন্টের টকের প্যানেলিস্ট হিসেবে বাংলাদেশ থেকে আগত 4টি কোম্পানির মালিক সহ প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাতার দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত নজরুল ইসলাম। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন বিশেষ করে আজকে যে এবার চট্টগ্রাম সংবাদ। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দরিদ্র বিমোচন এবং সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফাইল ইসলাম। নগরের আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম উইমেন চেম্বারের উদ্যোগে নারী উন্নয়ন সমস্যা ও সমন্বয় চট্টগ্রাম শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ. মালিক, চট্টগ্রাম চেম্বার পরিচালক সৈয়দ নজরুল ইসলাম সহ বিশিষ্টজনরা। জানাবো খেলার খবর। টি-20 বিশ্বকাপের শুরু হতে বাকি আর মাত্র কদিন। বিশ্বকাপের আগে শেষবারের মতো টি-20 ফরম্যাটের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, যেখানে বাংলাদেশের 3 ক্রিকেটারের হয়েছে উন্নতি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 83 রান করেন তাওহিদ হৃদয়। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে 60 নম্বর উঠেছেন তিনি। টি-20 র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। 34 ধাপে এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ 100-তে জায়গা করে নিয়েছেন তিনি। বাঁহাতি এই ওপেনার আছেন 84 নম্বরে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে 6 উইকেট সহ সিরিজে 10 উইকেটে নেয়া মুস্তাফিজ র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছেন। বর্তমানে 23 নম্বরে রয়েছেন তিনি। এদিকে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিব, লিটন, শান্ত, তাসকিন মিরাজের। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত 3 জেলা আজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুর্গতদের ত্রাণ বিতরণ করবেন পটুয়াখালীতে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.4, উৎপত্তি স্থল মিয়ানমার। এবং নরসিংদীতে এবার হত্যাকাণ্ডের শিকার সাবেক ইউপি চেয়ারম্যান। কয়েকদিনের ব্যবধানে 2 রাজনৈতিক খুনে শঙ্কিত এলাকাবাসী। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় 30 মিনিট দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।